নমস্কার, আমি তরুণ ঘোষ। কয়েকদিন ধরেই আকাশে বাতাসে কাগজে টিভিতে সর্বত্র আলোচিত একটাই কথা, নরেন্দ্র মোদীকে হত্যার চক্রান্ত হয়েছে। হত্যার চক্রান্ত আজকে হয়নি, বহুদিন আগে থেকেই হচ্ছে। এটাকে দুটো অ্যাটেম্প ফেল করেছে। এটা ছিল থার্ড অ্যাটেম্প। এই অ্যাটেম্পটা ধরা পড়েছে অনেকদিন আগে। আপনাদের মনে আছে, নরেন্দ্র মোদী সম্প্রতি মণিপুর সফরে গেছিলেন। মণিপুর সফরের আগে ঠিক 15 দিন আগে এই চক্রের মাথাকে ধরা হয়েছে মানে শুট করে দেওয়া হয়েছে। এখন এই ঘটনাটা কি, এর পেছনে কে আছে? ঘটনা তো সবাই জানেন যে মোদী নিয়ে নানান গল্প টল্প হয়েছে, সেই গল্পটা আমিও জানি, কিন্তু আমি সেই নিয়ে বিশেষ মাথা ঘামাইনি, কারণ ও গল্প সবাই করছে। আসল ঘটনা কি, ভেতরের খবরটা কি? ভেতরের খবরটা আমি কয়েকদিন ধরে খোঁজ খবর করতে করতে জানতে পেরেছি যে এর পেছনে রয়েছে সিআইএ লোক লাগিয়েছিল। এখন এই এজেন্সিগুলো যারা আছে না, এজেন্সিগুলোর কাজকর্ম সম্পর্কে সাধারণ মানুষের বা আমাদেরও ধারণা খুব কম আছে। আমি একটুখানি আপনাদের ছুঁয়ে দেবো এজেন্সি কিভাবে কাজ করে। তা আমাদের রয়ের কানে এসেছিল, র তো সবসময় সতর্ক হয়ে রয়েছে, রয়ের কানে সবসময় আসছে যে এরম একটা কিছু হতে যাচ্ছে। এজেন্সি কাজ করে কিরাম, এজেন্সি আউটার সার্কেল একটা আছে, তার ভেতরে ইনার সার্কেল আছে, তার ভেতরে কোর সার্কেল আছে। আউটার সার্কেল কি? আউটার সার্কেল হচ্ছে ধরুন কোন কোন দেশ নরেন্দ্র মোদীর বিরোধী, দেশগুলোকে আইডেন্টিফাই করুন। এবার সেই দেশগুলোর সঙ্গে ভারতবর্ষের কোন স্টেটগুলোর সঙ্গে আলাপ রয়েছে। এবার কোর সার্কেল যেটা, সেই সার্কেলটা ঠিক করে যে কোর দেশগুলোর সঙ্গে আমাদের স্টেটের ভালো সম্পর্ক রয়েছে, সেই স্টেটের মধ্যে নরেন্দ্র মোদী বিরোধী কারা রয়েছে। এই খুঁজতে 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 সেভেন সিস্টারের ওপর এমনি নজর রয়েছে। সেভেন সিস্টারে খোঁজ পাওয়া গেল যে একজন শার্প শুটার ইউএস নিয়োগ করেছে। শার্প শুটার। এখন আপনারা সব বাজেট শুনেছেন, ধরুন রেল বাজেট শুনেছেন, ফিনান্স বাজেট শুনেছেন, আপনার ফুড বাজেট শুনেছেন, বিভিন্ন প্রকল্পে অর্থ বাজেট বরাদ্দ করে বাজেট হয়। ব্ল্যাক বাজেটের কথা কখনো নাম শুনেছেন? ব্ল্যাক বাজেট। ব্ল্যাক বাজেট হচ্ছে এজেন্সিকে যে টাকাটা দেওয়া হয় না, সেই টাকাটা হচ্ছে ব্ল্যাক বাজেট। তার কোনোদিন তার অর্থ কত জানা যাবে না, তার হিসেবপত্র দাখিল করা হয় না, এবং তার যে অ্যাসেট রয়েছে সেই অ্যাসেটকে কত টাকা দেওয়া হচ্ছে সেই অ্যাসেটই একমাত্র জানে, এবং তার অ্যাসেটকে কত টাকা দিচ্ছে সেই অ্যাসেট, আর তার পরের অ্যাসেটটা জানে না, অপরের অ্যাসেটটা কত আছে। মানে এইভাবে কাজগুলোকে হয়। তা এর হিসেবপত্র সমস্ত জ্বালিয়ে দেওয়া হয়। কোনো হিসেবপত্র সরকারও চায় না, আর কেউ রাখেও না হিসেবপত্র। কাজ হয়ে গেল, কেউ হিসেবও চাইবে না, কেউ দেখতেও যাবে না, একদম কাগজপত্র সব জ্বালিয়ে দাও। এটা হচ্ছে ব্ল্যাক বাজেট। সেই ব্ল্যাক বাজেট ঠিক করা হয়েছিল 10 মিলিয়ন। এখন হয় কি, ধরুন একটা কোভার্ট অপারেশন করতে গেলে, ফুটপ্রিন্ট মেটাতে গেলে 90% খরচা হয়, আর 100 টাকা যদি খরচা হয়, ধরা হয়, আমি কথার কথা বলছি, তাহলে 90 টাকা খরচা হয় ফুটপ্রিন্ট মেটানোর জন্য, মানে পায়ের ছাপটা মেটানোর জন্য, মানে সমস্ত রকম নিশানা মেটানোর জন্য। আর 10 টাকা খরচা হয় সেই অপারেশনটার জন্য। এই 10 বিলিয়ন টাকা যেটা দেওয়া হয়েছিল, সারা বিশ্ব দেওয়া হয়েছিল, তার মধ্যে মাত্র 10 মিলিয়ন টাকা খরচা হয়েছিল ভারতবর্ষের মণিপুরে। এবং তার মধ্যে কত টাকা সেই পেয়েছে, এই শার্প শুটার পেয়েছিল, সে তো মারা গেছে, তাকে জানা যায়নি। এখন শার্প শুটার খুঁজবে কি করে? এজেন্সির কাছে সব খবর থাকে,
আপনার পুলিশের কাছে সব খবর থাকে, আইপির কাছে সব খবর থাকে, মার্ডার হোক, চুরি হোক, ডাকাতি হোক, রেপ হোক, যাই হোক না কেন ঠিক ধরে আনবে, তদন্ত ফদন্ত করে ঠিক ধরে আনবে। এখন যে শার্প শুটার তো সাধারণত আন্ডারওয়ার্ল্ড ছাড়া শার্প শুটারের খবর পাওয়া যায় না। আপনাদের আজকে এই যে পুরোনো ফোনটা আমি এডিট করছি এই কারণে, ভিডিওটা করছি কারণ আপনাদের কিছু ছবি দেখানোর দরকার। ছবিগুলো দেখলে এবং আপনারা ঘটনা পরম্পরা বুঝতে পারবেন। আমাদের এখানে লরেন্স বিষ্ণুই বলে একটা গ্যাংস্টার আছে, লরেন্স বিষ্ণুই। সে জেলে আছে, সে মাদক ব্যবসা করে, কিন্তু চরম মানে দেশভক্ত এবং চরম মোদী ভক্ত। এই যে কিছুদিন আগে আপনার মনে আছে যে কানাডাতে হরদীপ সিং নির্ঝার একজন খালিস্তানি মারা গেলেন, খুন হলেন, যার পরিপ্রেক্ষিতে আমাদের কানাডা সরকার অজিত দোভালের নাম এফআইআর দায়ের করেছিল। এই নিয়ে ভারত সরকারের সঙ্গে ভীষণ বিরোধ, একেবারে চাগাড় দিয়ে দেয়। সে খবর আপনাদের মনে আছে নিশ্চয়ই। কাজটা করেছিল কিন্তু লরেন্স বিষ্ণুয়ের চেলা গোল্ডি ব্রার। এই হচ্ছে গোল্ডি ব্রার, এই হচ্ছে লরেন্স বিষ্ণু। গোল্ডি ব্রারকে ফিট করেছিল লরেন্স বিষ্ণুই। গোল্ডি ব্রার কানাডা গিয়েছে, কাজটি করেছে, কাজটি করে প্লেন ধরেছে, প্লেন ধরে বেরিয়েছে। ধরুন কোনো অপারেশন যদি এজেন্সি যখন করে না, নিজে হাত নোংরা করবে না। অপারেশন এমন কাউকে দিয়ে করাবে যেখানে ভারতের নাম আসবে না। যখনই নির্ঝর নিয়ে যখন প্রচুর যখন আলোচনা শুরু হলো, কাগজে লেখালেখি হলো, তখন গোল্ডি ব্রার কিন্তু বেরিয়ে গেছে দুবাই। সে কিন্তু ধরাছোঁয়ার বাইরে। নাম গিয়ে পড়লো অজিত দোভালের, যার জন্য কোন রকম প্রমাণ ছাড়া অজিত দোভালের নামে দেওয়া হয়েছে বলে এটা নিয়ে গন্ডগোলটা হয়েছিল। এবার মণিপুর যাবেন প্রধানমন্ত্রীর ডেট ঠিক হয়ে যাচ্ছে অনেকদিন আগে। মণিপুরে উনি সভা করবেন, এখন তার আগে করতে হবে। তাহলে শার্প শুটারের খবর কোথা থেকে পাওয়া যাবে? ধরা হলো লরেন্স বিষ্ণুকে, যে ভাই শার্প শুটার সেভেন সিস্টারে কে আছে বা অন্যত্র কে আছে একটু খবর দাও। লরেন্স বিষ্ণু বিশেষ বিশেষ সুবিধা পায়, সে মাতৃভক্ত বলে। আর সে এমনি খুন খারাপি করে না, তার ড্রাগের ব্যবসা, খুন খারাপি করে না, তাকে জেলে ভরে রেখে দিয়েছে। কিন্তু বাইরের সমস্ত নোংরা কাজ লরেন্স বিষ্ণুই করে। লরেন্স বিষ্ণুই খবরটা দিয়েছিল যে অমুক জায়গায় আমার লোক খবর দিয়েছে, এই বাড়িতে অমুক তারিখে এই লোকটা এসছে, এ কিন্তু শার্প শুটার, আপনারা একবার দেখুন। এবার এনএসজি আগে তো সেন্ট্রাল আইবি আগে দেখলো, দেখলো কোথায় যাচ্ছে না যাচ্ছে, কদিন ধরে তার ইতিহাস ভূগোল সমস্ত দেখলো, দেখে বুঝে গেল এই হচ্ছে আসল লোক, যে লরেন্স বিষ্ণুই যে খবরটা দিয়েছিল। এখন লরেন্স বিষ্ণুর অসুবিধাটা হচ্ছে লরেন্স বিষ্ণুর সেভেন সিস্টারে সেরকম কোনো অ্যাক্সেস নেই যাকে দিয়ে লরেন্স বিষ্ণুই এই কাজটা করাবে। তখন বাধ্য হয়ে এনএসজি কমান্ডোদের ডাকা হলো। এনএসজি কমান্ডোরা ওই বাড়িটা ঘিরে ফেলে তারপর ওই ব্যক্তিকে শুট করলো, ঘটনাস্থলেই তাকে শুট করলো। এই যে ভেতরের খবর, এই ভেতরের খবর কিন্তু আপনারা কোনোদিনই কাগজে খুঁজে পাবেন না। এরপরেই সব ঠিকঠাক হয়ে যাওয়ার পর, ছানবিন যখন ঠিকঠাক হয়ে গেল, তখন নরেন্দ্র মোদী মণিপুর গেলেন। মণিপুর গিয়ে তার ভাষণ টাষণ দিয়ে তিনি যেরকম রোড শো করলেন, করে নিরাপদে ফিরে চলে এলেন। ফলে এই যে $10 বিলিয়ন যেটা সিআইএ ঢেলেছিল, সেই $10 বিলিয়ন জলে গেল। এই যে আমি যেটা বলছিলাম যে আমাদের এজেন্সিগুলো কিভাবে কাজ করে, যে কোনো এজেন্সি আপনারা ভাবতে পারবেন না।
ধরুন মোসাদ, আপনারা জানেন তো মোসাদ হচ্ছে সব থেকে টপ এজেন্সি। তা মোসাদের ঘরে হামাস ঢুকে গেল, আবাবিল পাখি হয়ে ঢুকে গেল, ঢুকে গিয়ে 1,500 লোককে তুলে নিয়ে চলে গেল। মোসাদ জানতে পারলো না? মোসাদের আসল উদ্দেশ্য ছিল, ইসরায়েলের আসল উদ্দেশ্য ছিল যে আমি মারবো হচ্ছে হামাস আর হুতিকে। এমনি যদি হামাস আর হুতিকে যদি আমি মারতে যাই, গাজা ধ্বংস করতে যাই, সারা পৃথিবী আমার ওপরে চেপে ধরবে। ফলে কোল্যাটারাল ড্যামেজ, আগে জিজ্ঞেস করে কোল্যাটারাল ড্যামেজ কত হবে, বলে হ্যাঁ কিছু কোল্যাটারাল ড্যামেজ হবে। ঠিক আছে, দেশমাতৃকার জন্য কোল্যাটারাল ড্যামেজ হোক। ফলে ওই জিনিসটা হয়েছিল। তারপরে কি হলো? গাজা ধ্বংস হয়ে গেল, হুতি হামাস ধ্বংস হয়ে গেল, কিছু লোকের প্রাণ গেল দেশটার বিনিময়ে। এটা হলো। আচ্ছা, দেশের এত বড় শক্তি, পৃথিবীর এত বড় শক্তি সিআইএ, ধরে নিচ্ছে এত বড় শক্তি সিআইএ, তার 58টা দেশে তার বেস রয়েছে। এত শক্তিশালী সিআইএ এর বাজেট, তার ব্ল্যাক বাজেট কত কেউ জানে না, কিন্তু আমাদের ব্ল্যাক বাজেটও কেউ জানে না। সেই সিআইএ এর ঘরে ঢুকে, আমেরিকার ঘরে ঢুকে, আমেরিকার প্লেন নিয়ে সোজা টুইন টাওয়ারে বেড়ে দিল। এত সোজা। তারপর আমেরিকা কি করলো? পুরো একদম তালিবান একেবারে আফগানিস্তানে ঢুকে মারলো, একে মাথাকে মারলো। তারপরে তো আফগানিস্তান পরিষ্কার করে আফগানিস্তানের স্থায়ী ঠিকানা তৈরি করলো। মনে করেছিল আফগানিস্তান দখল করতে পারবে, কিন্তু 20 বছর লড়াই করেও ওই পাহাড়ি তালিবানদের সঙ্গে যুদ্ধ করে পারেনি। সেটা হচ্ছে টেরেনটার জন্য, ওই পাহাড়ি পর্বত এলাকার জন্য পারেনি। আমাদের ভারতবর্ষে পেহেলগাম আমাদের ঘটে গেল, এত খবর রাখে, পেহেলগামের খবর রাখেনি? নিশ্চয়ই রেখেছিল। আসলে কিছু ঘটনা ঘটতে দিতে হয়, এই রামায়ণের গুলো বলার কারণ আছে। কিছু ঘটনা ঘটতে দিতে হয়, তার রিটালিয়েশনে পাকিস্তান অর্ধেক ধ্বংস হয়ে গেলে এবার এটা পুরো ধ্বংস হবে। আর সিআইএ জানে যতদিন মোদি এখানে আছেন, ভারতবর্ষে মোদি যতদিন ক্ষমতায় আছেন, ততদিন তারা এশিয়ার ওপরে, আমাদের এশিয়ান কান্ট্রিগুলোর ওপরে তারা বেস করতে পারবে না, এবং বাংলাদেশে তাদের পার্মানেন্ট ঘাঁটি করতে পারবে না। ফলে মোদিকে সরাও, এটা চলছে 2018 থেকে। আজকে সমস্ত ব্যাপারটা আস্তে আস্তে ফাঁস হচ্ছে। এখন প্রচন্ড অ্যাক্টিভ। এখন এই যে আপনারা বাংলাদেশে লোকজন বলছে এখানে ঢুকবে, ভারত তো চাইছে, আমি কয়েকবার আপনাদের বলেছিলাম না, ভারত তো চাইছে যে একবার ঢুকে একটা হামলা কর। কিছু কিছু পয়েন্ট নিশ্চয়ই খুলে রেখে দিয়েছে যাতে ঢুকতে পারে, হামলা করতে পারে। কিছু লোকের বলিদান হবে, পেহেলগামের মতো পশ্চিমবঙ্গেও কিছু, বা পশ্চিমবঙ্গের বাইরেও কোনো যে রাষ্ট্রে, এতে রাজ্যে কোনো ঘটনা ঘটতে পারে, কোনো বিস্ফোরণ হতে পারে, তার দায়টা গিয়ে পড়বে সোজা বাংলাদেশের ওপরে। এইগুলো হচ্ছে এজেন্সির কাজ। এজেন্সি এইভাবে কিভাবে কাজ করে আপনারা ভাবতে পারবেন না, যে কিভাবে এজেন্সি কত রকম তাদের ছক আছে, এবং দেশের লোককে এজেন্সি বলি দিয়ে দেয় তার অন্য কাজ করার জন্য। এখানেও একটা নতুন ঘটনা হয়তো অপেক্ষা করছে, যবে হবে তবে জানতে পারবো। আমি এইটুকু আপনার ভিডিও আর বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।